আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। দেশকে আরো সবুজ করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা পরিচ্ছন্ন করতে দলমত নির্বিশেষে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। প্রযুক্তির অপব্যবহার রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চায় ফ্রান্স। কাতারের সাবেক আমিরের ইন্তেকালে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক। বর্তমান সরকার জন আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে হাসনাত আব্দুল্লাহ। কুসুম্বা মসজিদের দান বাক্সে মিলল স্বর্ণের চামচ সহ 13.5 লাখ টাকা। ট্রেন থেকে উদ্ধার এক শিশু, অটোরিকশা থেকে লাফিয়ে রক্ষা আরেকজন। সাগরে লঘুচাপ, 4 বন্দরে 3 নম্বর সংকেত। সন্ধ্যার মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস। খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি, আহত 1। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরো সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তর একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন। আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে আগে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে তিনি একটি নিম গাছের চারা রোপণ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে আজ দেশ জুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় 2 লাখ চারা রোপণ করা হচ্ছে। রাজধানী ঢাকার দীর্ঘদিনের বজ্র ব্যবস্থাপনা ও নাগরিক সমস্যার সমাধানে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ঢাকাকে সুন্দর ও বাসযোগ্য করতে বিএনপি, জাতীয় পার্টি ও জামাতে ইসলামী নয়, সচেতন নাগরিক হিসেবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনে নগরের বজ্র ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ঢাকা বর্তমানে বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরগুলোর মধ্যে নিচের দিক থেকে 3য় অবস্থানে রয়েছে। এই পরিস্থিতি রাতারাতি বদলানো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব নয়। সংঘবদ্ধ অপরাধী চক্র কর্তৃক ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন অত্যন্ত কঠোর ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন 2026 বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানব পাচার ও অভিবাসী চোরাচালান মোকাবেলায় আধুনিক আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে বাংলাদেশের অঙ্গীকার আরও জোরদার করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু এবং কৌশলগত সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। দেশটির মতে, গণতন্ত্রে বাংলাদেশের প্রত্যাবর্তনের পর দুই দেশের সম্পর্ক নতুন গতি পেয়েছে। মঙ্গলবার ফ্রান্সের বাস্তিল ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় ফ্রান্স দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জা-মার্ক সেরে শার্লে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে এক প্রজ্ঞাপনে জানায়, এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা চেয়েছিলাম পুলিশ সংস্কার কমিশন গঠন করে
পুলিশকে নির্দলীয় ও পেশাদারী স্বাধীনতা দেওয়া হোক, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পুলিশকে আবারও দলীয়করণ করার সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। এমনকি সাংবাদিকদের দলীয়করণ করার সব ধরনের আয়োজন করা হয়েছে। আমরা স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি জানালেও সরকার সেদিকে যায়নি। মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নিমতলা বাস স্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্স খুলে প্রায় 12,87,000 টাকার স্বর্ণালংকার সহ বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। মঙ্গলবার বেলা 11টায় স্থানীয় প্রশাসন ও মসজিদ কমিটির সদস্যদের উপস্থিতিতে এই দান বাক্স খোলা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান। 5 টাকার নোটে মুদ্রিত এই ঐতিহ্যবাহী মসজিদ এসে অনেকেই নিজেদের মানত ও দান করে থাকেন। নেত্রকোনার মোহনগঞ্জে মাত্র 2 দিনের ব্যবধানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 শিক্ষককে অপহরণের চেষ্টার ঘটনায় অভিভাবক ও শিক্ষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। একটি ঘটনায় অচেতন অবস্থায় ট্রেন থেকে এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে, আরেক শিক্ষার্থী চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে প্রাণে বাঁচে। সোমবার দুপুরে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী জেরিন আক্তার নিখোঁজ হয়। পরে রাত 10:30টার দিকে মোহনগঞ্জ রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের খাবারের বগি থেকে তাকে উদ্ধার করা হয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় অবস্থানরত মানুষ এবং নৌযানগুলোকে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতির প্রতি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পাওয়ায় সমুদ্র উত্তাল থাকতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার প্রবণতা বাড়তে পারে। দেশের 7 জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে সংস্থাটি জানায়। বুধবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খুলনায় এবার সাংবাদিককে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। অল্পের জন্য গুলিটি উপস্থিত কারো শরীরে বিদ্ধ হয়নি। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সন্ত্রাসীদের ধরতে গেলে তারা পালিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক 12:15টার দিকে এ ঘটনা ঘটে। এমইউজে খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি সহ সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বুধবার দুপুর 12টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে। সৌদি আরবের আল বাহা শহরে সড়ক দুর্ঘটনায় তোফায়েল হোসেন নামে কুমিল্লার এক প্রবাসী বাংলাদেশির যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজন আতাউর রহমান। নিহত তোফায়েল হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জয়নাল আবেদিন পীর সাহেবের বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় 9 বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান তোফায়েল। তিনি আল জাহরাইন কোম্পানির অধীনে আল বাহা শহরের একটি হাসপাতালে কর্মরত ছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি মঙ্গলবার আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে এ তথ্য জানিয়েছেন।
গারিবাবাদী বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে মার্কিন হামলা এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আসন্ন আগ্রাসন মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌম অধিকার যে কোনো মূল্যে রক্ষা করা হবে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার উদ্যোগ নেবে না ইরান। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।